হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের যে লিকুইড স্টেট যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম ক্লাস 12 এর দ্রবণ, সেই দ্রবণের আজকে আমরা 6th লেকচারে এসে পৌঁছেছি। এর আগের 5টা লেকচারে আমরা যে জিনিসগুলো পড়েছি সেটা আমরা প্রকৃত দ্রবণ জিনিসগুলো কিরকম হবে, যে যদি দ্রবণটা একদম প্রপার দ্রবণ হয়, ট্রু সলিউশন হয়, তো তার ক্ষেত্রে আমরা কিরকম প্রপার্টি দেখতে পাবো, আমরা সেগুলো হচ্ছে আগের 5টা লেকচারে পড়ে এসেছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো কোলয়েডাল সলিউশন। কোলয়েডাল সলিউশন মানে কি, যে কোলয়েড যখন গঠিত হচ্ছে কোনো ক্ষেত্রে, তো সেই কোলয়েড গঠন হলে সেখান থেকে আমরা জিনিসগুলোকে কিরকম করে দেখবো, কোলয়েড কাকে বলছে, এর ধর্ম কি কি হয়, সেই জিনিসগুলো আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখবো। ঠিক আছে? ওকে। এবার কোলয়েডাল সলিউশন আমরা কোন জিনিসগুলোকে বলছি সেগুলো দেখতে গেলে আমাদেরকে আগেই বেসিক কিছু জিনিস হচ্ছে জানতে হবে। আজকের পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের পরবর্তীকালে কোনো নোটিফিকেশন, আপডেট, কোনো কিছু পেতে যেন কোনো অসুবিধে না হয়। ওকে। এবার আমি যেটা বলছিলাম যে আমরা কোলয়েডাল দ্রবণ কাকে বলছি সেটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে। যখন আমরা বলছি যে কোনো দ্রাবক মানে কি সলভেন্ট, দ্রাবকের মধ্যে কোনো দ্রাব্য এসে দ্রবীভূত হচ্ছে। এবার দ্রাবক আর দ্রাব্য এই দুটোর যে মিশ্রণটা তৈরি হচ্ছে, এর ফলে আমরা বলছি সলিউশন তৈরি হচ্ছে, তাই তো? এবার এর ফলে যে সলিউশনটা তৈরি হবে, তো সলিউশন বিভিন্ন ধরনের তৈরি হতে পারে। যেটা আমরা ট্রু সলিউশন, প্রকৃত দ্রবণ যেগুলো নিয়ে আমরা এতদিন পড়ে এসেছি, সেগুলোকে আমরা কি বলেছি, হোমোজিনিয়াস মানে সমসত্ব। মানে যে সলিউশনটা তৈরি হচ্ছে তার প্রত্যেকটা অংশের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সেম। ঠিক আছে? কিন্তু দ্রাবক আর দ্রাবর মিশ্রণের ফলে সবসময় এই ঘটনা নাও ঘটে থাকতে পারে। যদি আমরা কখনো কোনো দ্রাবক আর তার সাথে আমরা কোনো দ্রাব মেশাই, তো সেই যে জিনিসটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিস্তৃত তন্ত্র। বিস্তৃত তন্ত্র মানে কি, যে আমরা যখন একটা দ্রাবক আর দ্রাবকে একসাথে মেশাচ্ছি তখন বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন টাইপের হচ্ছে তোমার জিনিস দেখতে পেতে পারি। যে যেমন ধরো একটা, তিনটে কেস আমরা এক্ষেত্রে দেখতে পারি। যেটার ফার্স্টটাকে বলা হয়, যেটা আমরা এতক্ষণ পড়ে এসেছি এর আগে, সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। সেটা কি প্রকৃত দ্রবণ। ঠিক আছে? আর সেটা হচ্ছে একদম তোমার মানে একদম যদি খুব ভালোভাবে মিশ্রিত হয়, তো সেটাকে বলবো হচ্ছে একদম ভালো, যেটা সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। ঠিক আছে? আর যে জিনিসটা মানে একদমই তোমার হচ্ছে ভালোভাবে মেশে না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্রলম্ব। ঠিক আছে? একটা প্রকৃত দ্রবণ, একটা প্রলম্ব। ঠিক আছে? এই দুটোর প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে বুঝবো। আর এই দুটোর মাঝখানে যেটা সেটা হচ্ছে আমাদের কোলয়েড। ঠিক আছে? যেটাকে আমরা বলি কোলয়েডীয় দ্রবণ। তাহলে বিস্তৃত তন্ত্র বলতে আমরা কি বোঝাচ্ছি, যে যখন একটা দ্রাবকের মধ্যে একটা দ্রাব্য এসে মিশছে, তো সেই সময় তিন রকমের কেস হতে পারে। ফার্স্ট কি, সেটা একটা প্রকৃত দ্রবণ হতে পারে। সেকেন্ড কি, সেটা একটা কোলয়েডীয় দ্রবণ হতে পারে। আর থার্ড কি, সেটা প্রলম্বন হতে পারে। ঠিক আছে? ওকে। এই ছবিটা দেখো, দেখে একটু মানে জিনিসটা আমরা যদি বোঝার চেষ্টা করি এই ছবিটা থেকে। ফার্স্ট কেসে আমরা ধরলাম এখানে আমরা জল নিয়েছি। জলের মধ্যে আমরা দ্রাবক হিসেবে আমরা তিনটে ক্ষেত্রেই জল নিয়েছি। ঠিক আছে? তিনটে ক্ষেত্রেই আমরা দ্রাবক হিসেবে জল নিয়েছি। ফার্স্ট এর কেসে আমরা দ্রাবক হিসেবে কি নিয়েছি, ধরো নুন নিয়েছি। ঠিক আছে? এবার আমরা যদি জলের মধ্যে নুন মেশাই, তাহলে কি হবে, যে নুনের যে কণাগুলো সেগুলো জলে একদম গুলে যাবে। জিনিসটা জল আর নুনের যে তোমার মিশ্রণটা তৈরি হবে সেটা একদম স্বচ্ছ তৈরি হবে, তাই না? একদম স্বচ্ছ তৈরি হবে। আমরা সলিউশনটা দেখে বলতেই পারবো না যে ওর মধ্যে কোথায় নুনের পার্টিকেল, কোথায় জলের পার্টিকেল। কেন? কারণ দুটো জিনিস একসাথে মিশে যাবে। ঠিক আছে? এবার যদি আমরা সলিউশনটা, ধরো একটা কোনো পার্টিকুলার পার্টের, ধরো যদি আমি বলি যে এই পার্ট থেকে যদি আমি একটুখানি জলের মধ্যে নুন মেশানো যে সলিউশনটা এটা নিই, এইটুকু নিলে এটার যা ধর্ম হবে, রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম বা যা টেস্ট হবে এইটুকু পার্টটার, এখান থেকে যদি আমি নিই, এটারও কিন্তু আমরা ধর্ম সেম পাবো।
ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলছি? সমসত্ব। মানে যে কোনো জায়গা থেকে যদি আমরা একটুখানি স্যাম্পলটা তুলে নিই, সেটার কি হচ্ছে? সেটার ধর্মটা একই থেকে যাচ্ছে। ঠিক আছে? এই ধরনের সলিউশনকে আমরা কি বলছি? এই ধরনের সলিউশনকে আমরা বলছি হলো প্রকৃত দ্রবণ। কি বলছি? প্রকৃত দ্রবণ। ঠিক আছে? এবার আমরা যদি এই পাশটাতে দেখি, এই পাশটাতে দেখি, ধরো আমরা জলের মধ্যে তোমার উম বালি মেশালাম। জলের মধ্যে বালি মেশালাম। ঠিক আছে? এবার জলের মধ্যে যদি আমরা বালি মেশাই, তাহলে কি জলের মধ্যে বালিটা কি গুলে যাবে? গুলে যাবে না। আমরা স্পষ্ট করে বলতে পারবো যে কোন পোর্শনটাতে বালি আছে, কোন পোর্শনটাতে জল আছে। তার মানে কি? জল আর জলের মধ্যে বালিটা তোমার ঠিকঠাক মতো করে গুলছে না। তাই না? তাহলে এই যে মিশ্রণটা তৈরি হবে, এটা কি সমসত্ব হবে না? এটা কি হবে? অসমসত্ব। কারণ দেখো, জলের মধ্যে যখন আমরা বালি দেবো, সেই বালিটা কি হবে? কিছুক্ষণ ঘুরে টুরে নিচে এটা থিতিয়ে পড়বে। এই এই জায়গায় জিনিসটা থিতিয়ে পড়বে। তার মানে কি? জিনিসটা যদি থিতিয়ে পড়ে, তার মানে তো এটা একটা তোমার দ্রবণ তৈরিই হলো না। আর সেখান থেকে যদি ধরো আমরা এই পোর্শনটা থেকে যদি আমরা একটুখানি সলিউশন নিই, তাহলে এর যা ধর্ম তৈরি হবে, যদি আমরা এখান থেকে একটুখানি নিই, এর ধর্ম তো তাই হবে না। দুটো জায়গায় ধর্মের পার্থক্য দেখা যাবে। কেন ধর্মের পার্থক্য দেখা যাবে? কারণ নিচের অংশে যেই পরিমাণ বালি জমা হয়ে থাকবে, উপরের অংশে কিন্তু ততটা পরিমাণ বালি জমা হয়ে থাকবে না। আমরা জানি বালি একটা ভারী পদার্থ, সেটা জলের মধ্যে দিলে সেটা থিতিয়ে পড়বে। থিতিয়ে কোথায় পড়বে? নিচের দিকে। তাহলে এই যে অংশটা, সেখানে আমার দ্রবণের যে দ্রবণটা তৈরি হবে, সেখানে আমার দ্রাবকের মধ্যে এখানে দ্রাবের কণা বেশি, কিন্তু আমার এখানে দ্রাবের কণা কম। তাই না? তাহলে এই জিনিসটা, এটাকে কিন্তু আমরা একটা প্রকৃত দ্রবণ বলতে পারবো না। এই যে অবস্থাটা, এটাকে আমরা কি বলি? এই অবস্থাটাকেই আমরা প্রলম্বন বলি। ঠিক আছে? এখানে আমরা দ্রাব্য হিসেবে কি নিয়েছি? এখানে আমরা দ্রাব্য হিসেবে নিয়েছি হলো তোমার বালি। বোঝা গেল? তার মানে কি হচ্ছে যে এই যে অবস্থাটা, এই অবস্থাটাতে আমাদের জলের মধ্যে যে আমরা তোমার দ্রাবটা দিচ্ছিলাম, সেটা ভালোভাবে মিশে একটা প্রপার সলিউশন তৈরি করছে। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এক্ষেত্রে জিনিসটা সলিউশন তৈরিই করতে পারছে না। এটা থিতিয়েই পড়ে যাচ্ছে। তাহলে এখানে সলিউশনই হচ্ছে না এটা। তো এই জিনিসটাকে আমরা বলবো প্রলম্বন, এই জিনিসটাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। এবার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যেটা বলা হয়, যে প্রকৃত দ্রবণের যে তোমার কণার আকারগুলো, কার কণার আকার? দ্রাবের যে কণার আকারগুলো, সেই আকারগুলো এত ছোট ছোট হয় যে সেটা তোমার জলের কণার সাথে, বা তোমার ধরো যেই দ্রাবক নেওয়া হবে, সবসময় যে জল নেওয়া হবে এরকম তো কোনো ব্যাপার নেই। যেই দ্রাবক নেওয়া হবে, দ্রাবের সাথে দ্রাবকের সাথে দ্রাবের যে কণাগুলো, সেগুলো খুব ভালোভাবে মিশে যাবে। কেন? কারণ দ্রাবের যে কণাগুলো, তার সাইজটা খুবই ছোট। কিন্তু কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে নুনের কণা কি হয়? খুবই ছোট হয়। তাই না? যেটা জলের সাথে খুব ইজিলি মিশে যেতে পারবে। কিন্তু এখানে যেটা দেখো বলছে, যে এখানে যখন আমরা বালি মেশাচ্ছি, বালির কণাগুলো কি হয়? অপেক্ষাকৃত অনেকটাই বড় হয় আমার কার তুলনায়? আমাদের নুনের যে কণাগুলো তার তুলনায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এটা অভিকর্ষ যে বলের যে কারণে এটা নিচে থিতিয়ে পড়ছে। তো সেখান থেকে কি হচ্ছে? এটা কোনো কিন্তু সলিউশন তৈরি হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বলছি? এখানে আমরা বলছি যে আমাদের কণাগুলোর আকার কি? কণাগুলোর আকার হচ্ছে কম। আর এখানে আমরা কি বলছি? আমাদের কণাগুলোর যে আকার, কণাগুলোর আকারটা বেশি। ঠিক আছে? এবার এটা হচ্ছে একদম প্রপার সলিউশন হচ্ছে, আর এটা সলিউশন হচ্ছেই না। তো একটা প্রপার সলিউশন হচ্ছে আর একটা প্রপার সলিউশন হচ্ছে না, এই দুটো ঘটনার মাঝখানে কি হচ্ছে? মাঝখানে তাহলে ঘটনাটা কি হচ্ছে? ধরো যদি আমরা এখানে আমাদের জল, আমরা হচ্ছে দ্রাবক হিসেবে জলই নিচ্ছি। দ্রাব্য হিসেবে এখানে আমরা কি নিচ্ছি? স্টার্চ। স্টার্চ যেমন ধরো ময়দা জাতীয় কোনো জিনিস, ঠিক আছে? স্টার্চ যদি আমরা নিই, তাহলে স্টার্চ জলের মধ্যে মেশালে কি হবে? আমরা দেখবো একটা থকথকে পদার্থ আমরা পাচ্ছি। যেমন ধরো যখন আটা মাখা হয়, তখন দেখো না যে আটার মধ্যে যখন জল মেশানো হয়, খুবই মানে অনেকটা মানে অল্প একটু আটার মধ্যে অনেকটা যখন জল মেশানো হচ্ছে, তখন কি হচ্ছে? এটা একটা থকথকে পদার্থ তৈরি হচ্ছে, তাই না? সেটা না পুরোপুরি আটা আছে, না পুরোপুরি জল আছে, তো থকথকে পদার্থ তৈরি হচ্ছে। তাহলে যখন আমরা জলের মধ্যে স্টার্চ দিচ্ছি, তাহলে সেটার জন্য তখন কি হচ্ছে? যে স্টার্চের কণাগুলো কি হয়? স্টার্চের কণাগুলো যে প্রপার আমরা যেটা নুনের যেটা যদি আমরা নুনকে ধরে থাকি, সেটা একটা প্রকৃত মানে নুন জলের যে সলিউশনটা, সেটা যদি আমরা প্রকৃত দ্রবণ ধরি, তাহলে সেখান থেকে
তাহলে সেখান থেকে কি হচ্ছে যে নুনের যে কণাগুলো তার তুলনায় আমার স্টার্চের কণার আকারটা কি হয়, বড় হয়। কিন্তু আমার যে বালির কণা তার তুলনায় আকারটা ছোট হয়। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে যে জিনিসটা একদম প্রকৃত সলিউশনও হচ্ছে না, আবার কি হচ্ছে থিতিয়ে পড়ে মানে প্রলম্বন করছে তাও না। এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা তৈরি হচ্ছে, এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা তৈরি হচ্ছে, যেখানে একটা সলিউশন তো তৈরি করছে, কিন্তু কি হচ্ছে আমরা যে তোমার যে জিনিসটাকে আমরা বলি যে প্রকৃত দ্রবণ হচ্ছে না, কিন্তু দ্রবণ গঠন করছে। এইরকম যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা কি বলে থাকি, এই অবস্থাটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কোলয়েড। এই অবস্থাটাকেই আমরা বলে থাকি হচ্ছে কোলয়েড। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম যে কোলয়েড আমরা কাকে বলছি, যেটা প্রকৃত দ্রবণের থেকে যেখানকার তোমার পার্টিকেলের সাইজটা বেশি হচ্ছে সেখানে, কিন্তু প্রলম্বনের থেকে কি হচ্ছে পার্টিকেলের সাইজটা ছোট হচ্ছে। এরকম একটা অবস্থাকে আমরা কি বলছি, এরকম একটা অবস্থাকে আমরা বলছি কোলয়েডিয়াল স্টেট বা কোলয়েডীয় ধ্রুবণ। এবার কোলয়েডীয় দ্রবণের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, জিনিসগুলো কিরকম করে হচ্ছে আমরা সেটা এখন বোঝার চেষ্টা করবো। ওকে, তার আগে যদি আমরা ট্রু সলিউশন দেখি, ট্রু সলিউশন মানে কি, ট্রু সলিউশন হচ্ছে আমাদের প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি হয়, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমাদের যে পার্টিকেলের যে সাইজটা থাকে, যে পার্টিকেলের সাইজটা কি হয়, পার্টিকেলের সাইজটা খুবই ছোট হয়। সেটা দেখো কি বলেছি যে গ্রেটার দেন বা ইকুয়ালস টু 10⁻⁻8। 10⁻⁻8 কিন্তু খুবই একটা ছোট সংখ্যা, তাই না? 10⁻⁻8 মানে পার্টিকেলের সাইজটা খুবই ছোট হবে, তার জন্য সেটা আমাদের যে দ্রাবকের মধ্যে ভালোভাবে হচ্ছে মিশে যেতে পারবে, ভালোভাবে মিশে যেতে পারবে। ঠিক আছে? আর কি হবে, হোমোজিনিয়াস হবে। হোমোজিনিয়াস মানে কি, সমসত্ব। সমসত্ব, সমসত্ব আমরা এতক্ষণে জানি যে সমসত্ব জিনিস আমরা কাকে বলছি। তো ট্রু সলিউশন কি হবে, যেখানে যে আমার কণাগুলোর যে ব্যাস থাকবে সেটা খুবই ছোট হবে, যেটা বলেছে যে তোমার 10⁻⁻8, 10⁻⁻8 এটা সেন্টিমিটার, 10⁻⁻8 সেন্টিমিটারের থেকে সমান বা তার থেকে বড়, মানে কি জিনিসটা খুবই ছোট। 10⁻8 যতটা বড়, 10⁻8 মানে একের পরে তোমার 8টা শূন্য, 10⁻⁻8 মানে কি 1/10⁻8, সেটা কিন্তু অনেক একটা ছোট কোয়ান্টিটি হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি বলছি, সাসপেনশন। সাসপেনশন মানে কি, প্রলম্বন। সাসপেনশন মানে কি, প্রলম্বন। এটার ব্যাস কত হয়, এটার ব্যাস হয় 10⁻⁻5 সেন্টিমিটার, তার থেকে বেশি। এটা আমাদের কি বলা ছিল, যে 10⁻⁻8 সেন্টিমিটারের থেকে সমান বা কম। এটা কি বলছি, 10⁻⁻5 সেন্টিমিটারের থেকে হচ্ছে এটার ব্যাসটা বেশি হবে। তার মানে কি এটার যে তোমার সাইজটা, ব্যাসের যে সাইজটা সেটা কি অনেকটাই বড় হচ্ছে। সেজন্য এই কণাগুলোকে কি হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটা প্রপারলি তোমার দ্রাবকের সঙ্গে কিন্তু এটা মিশছে না। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো প্রলম্বন বা হচ্ছে তোমার সাসপেনশন। আর কি হবে, এটার যে ধর্মটা হবে এটা হবে হচ্ছে হেটেরোজিনিয়াস। এটা কি হবে, এটা হবে হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াস মানে কি, হেটেরোজিনিয়াস মানে এই যদি আমার একটা কন্টেনার হয়, এই কন্টেনারের মধ্যে ধরো আমরা যে তোমার সলভেন্ট নিয়েছি, তার মধ্যে আমরা তোমার দ্রাবটা মানে দ্রাবকের মধ্যে দ্রাব দ্রবীভূত করেছি। এবার এই পার্টের যা ধর্ম হবে এই পার্টের ধর্ম তা হবে না, এই পার্টের যা ধর্ম হবে এই পার্টের ধর্ম তা হবে না। মানে আমরা একটাই সলিউশনের মধ্যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের ধর্ম দেখতে পাবো। তো এই জিনিসটাকে আমরা নিশ্চয়ই তোমার হচ্ছে প্রকৃত দ্রবণ বলবো না, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রলম্ব। বোঝা গেল? এবার যেটা আসছে সেটা হচ্ছে কোলয়েড। ঠিক আছে, এবার আমরা বলেছি যে এটা প্রকৃত দ্রবণও হচ্ছে না, প্রলম্বনও হচ্ছে না, দুটোর মাঝামাঝি যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, কোলয়েড বলছি। এবার কোলয়েডের ব্যাস কত হচ্ছে দেখো, 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মাঝে। এই দুটোর মাঝে, আগেরটা আমরা বলেছিলাম যে 10⁻⁻8 সেন্টিমিটারের থেকেও হচ্ছে বেশি। তার মানে কি হচ্ছে, 10⁻⁻8 সেন্টিমিটারের থেকে বেশি মানে কি, ব্যাসটা হচ্ছে খুবই ছোট হচ্ছে। আর এক্ষেত্রে আমরা কি বলছি, যে 10⁻⁻5 এর থেকে কম। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা কি বলছি, যে 10⁻⁻7 আর 10⁻⁻5 এ দুটোর মাঝামাঝি। তার মানে কি খুব বড়ও হচ্ছে না, খুব ছোটও হচ্ছে না। এ ধরনের যে অবস্থাটা, এ ধরনের অবস্থাটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো কোলয়েড। কিন্তু কোলয়েডের ক্ষেত্রেও যেটা একটা জিনিস দেখা যায়, যে এটার পার্টিকেলের সাইজটা অত বড় না হলেও এটাও কিন্তু হেটেরোজিনিয়াস হয়। এটাও কিন্তু হেটেরোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস কিন্তু হয় না। তার মানে কি, এটার মধ্যে
তোমার যে আহ ছোট ছোট যে কণাগুলো এর মধ্যে দ্রবীভূত থাকে, ছোট ছোট যে কণাগুলো এর মধ্যে থাকে, এবার সেটা দ্রবণের জন্য কি হয়, যদি প্রকৃত দ্রবণ হয় তাহলে তো ওদিকে আমাদের যে কোনো খান থেকে যে কোনো জায়গা থেকে যখন আমরা তুলবো তোমার একটুখানি সলিউশন, সেটার তোমার কি হবে, ধর্মটা প্রত্যেক জায়গায় সেম হবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা এখান থেকে সলিউশনটা একটু তুলে ধরে এটা ধর্ম যেরকম দেখাবে, এটা ধর্ম সেরকম নাও দেখাতে পারে। তো এই ধরনের যে আমাদের জায়গাগুলো, এটাকে আমরা কি বলছি, হেটেরোজেনিয়াস বলছি। তো কোলয়েডও কি, কোলয়েড একটা হেটেরোজেনিয়াস তোমার সলিউশন। ঠিক আছে? আচ্ছা, তো এবার কোলয়েডের মধ্যে আমাদের কিছু জিনিস আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। যেমন ধরো, যদি আমরা কোনো জিনিসকে দ্রবণ যখন আমরা বলছি, আমরা দ্রবণে কি বলছি, যে দ্রবণে কি কি থাকছে, দ্রাবক, মানে যেটা বেশি পরিমাণে থাকছে, যার তোমার ফিজিক্যাল স্টেটটাই হচ্ছে, তোমার দ্রবণের ফিজিক্যাল স্টেট হচ্ছে, তো সেটাকে আমরা বলছি দ্রাবক। আর দ্রাবকের মধ্যে কি মিশে থাকছে, দ্রাবকের মধ্যে মিশে থাকছে হলো দ্রাবক, দ্রাবকের মধ্যে মিশে থাকছে হচ্ছে দ্রাবক। এটা দ্রবণের ক্ষেত্রে আমরা বলে দেবো। এবার কোলয়েডের ক্ষেত্রে তোমার যেটার যে মাধ্যমটার মধ্যে হচ্ছে আমাদের তোমার দ্রাবের কণাগুলো দ্রবীভূত থাকবে, সেটাকে কিন্তু আমরা দ্রাবক বা দ্রাব, কোলয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা দ্রাবক বা দ্রাব, এই দুটো কথা কিন্তু আমরা ইউজ করি না। কোলয়েডের ক্ষেত্রে যেই তোমার স্টেটটা, যেই তোমার বস্তুটা দ্রাবকের মতন আচরণ করছে, যেটা দ্রাবকের মতন আচরণ করছে, তার মানে কি, যার মধ্যে আমার কণা দ্রবীভূত থাকতে পারছে, যে জিনিসটার যে তোমার ভৌত অবস্থাটা, সেটাই আমার কোলয়েডের ভৌত অবস্থা হিসেবে থাকছে, সেটাকে আমরা দ্রাবক বলি না। সেটাকে আমরা এই ক্ষেত্রে কি বলি, সেটাকে আমরা এই ক্ষেত্রে বলি হচ্ছে বিস্তৃত দশা। সেটাকে আমরা এক্ষেত্রে বলি হচ্ছে বিস্তৃত দশা। মানে যেই অবস্থাটার মধ্যে হচ্ছে তোমার আহ যে কণাগুলো থাকবে, সেই কণাগুলো দ্রবীভূত থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিস্তৃত দশা। এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে, যেটা আমরা দ্রবণের ক্ষেত্রে দ্রাবক সেটার সাথে। এই দুটোর কাজটা প্রায় একই রকম। কিন্তু যেহেতু সেটা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সেটাকে আমরা দ্রাবক বলছি, আর পোলার প্রকৃত দ্রবণ হচ্ছে না, তো এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো বিস্তৃত দশা। এবার তো কোলয়েডের ক্ষেত্রে যেই দশাটা বা যেই মাধ্যমটা হচ্ছে দ্রাবকের মতন আচরণ করবে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি বিস্তৃত মাধ্যম। তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি বিস্তৃত মাধ্যম। তার মানে কি, যে আমার দ্রবণের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কি করছিল, যেখানে আমাদের দ্রাবের কণাগুলো দ্রবীভূত হতে পারছিল, যেইটা হচ্ছে তোমার পরিমাপ নিয়ে বেশি ছিল, যার ভৌত যে ধর্মটা, মানে সে যেই স্টেটে থাকছে, তার ফিজিক্যাল যে স্টেটটা, সেটাই আমার দ্রবণের ফিজিক্যাল স্টেট হয়ে যাচ্ছে। তো পোলায়েডের ক্ষেত্রে যেই পোর্শনটা এই ধর্মগুলোকে পালন করে, তার মানে কি, যে সে যেই ফিজিক্যাল স্টেটে থাকবে, আমার কোলয়েডের ফিজিক্যাল স্টেটটা তাই হবে। তার মধ্যে আমার যে কোলয়েডের যে কণাগুলো আছে, সেগুলো দ্রবীভূত হয়ে থাকতে পারছে, সেটা কি হচ্ছে, পরিমাণে বেশি আছে। তো সেই যে অবস্থাটা কোলয়েডের ক্ষেত্রে, যেটা দ্রাবকের কাজ করবে, সেটাকেই আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বিস্তৃত মাধ্যম। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিস্তৃত মাধ্যম। বোঝা গেল? আচ্ছা। আর কোলয়েডের মধ্যে যেটা দ্রাবর মতো কাজ করবে, সেটাকে আমরা কি বলবো, বিস্তৃত দশা। বিস্তৃত দশাটা কি, বিস্তৃত দশাটা আমার বিস্তৃত মাধ্যমের মধ্যে কি আছে, মাধ্যমের মধ্যে মিশে থাকবে,
আর কি হবে, তার ফলেই আমাদের কোলয়েডটা তৈরি হবে। এটার মধ্যে মিশে থাকার ফলে কি হবে, আমাদের কোলয়েডটা কিন্তু তৈরি হবে। বোঝা গেল? মানে এটা কি, এটা একটা মাধ্যম প্রদান করছে, বিস্তৃত মাধ্যমটা একটা মাধ্যম প্রদান করছে, অর্থাৎ এটা দ্রাবকের মতো কাজ করছে। আর এর মধ্যে কে থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে বিস্তৃত দশা, মানে ছোট ছোট তোমার পার্টিকেল গুলো, ছোট ছোট কণাগুলো। সেই কণাগুলো কার হবে, সেই কণাগুলো হবে হচ্ছে বিস্তৃত দশার। সেই কণাগুলো কার মধ্যে থাকবে, সেই কণাগুলো থাকবে বিস্তৃত মাধ্যমের মধ্যে। তো কোলয়েডের দুটো পার্ট কি কি, একটা হচ্ছে বিস্তৃত মাধ্যম, একটা বিস্তৃত দশা। এই দুটো জিনিসকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি, দ্রবণের ক্ষেত্রে যেটা আমার দ্রাবক আর দ্রাবের কাজ হয়, সেটাই কোলয়েডের ক্ষেত্রে কি হয়, বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশার কাজ হয়। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। এবার আমরা কি করব, আমরা বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যমের উপরে বেস করে আমরা দেখবো যে আমাদের কিরকম টাইপের, কত টাইপের হচ্ছে আমাদের কোলয়েড আমরা দেখতে পাচ্ছি। কোলয়েড বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন রকমের হয় কোলয়েড। সে বিভিন্ন টাইপের কোলয়েড গুলো কিরকম হয় সেটা আমরা হচ্ছে এখানে দেখব। ঠিক আছে? আচ্ছা, এর আগে একটা বলে রাখি যে আমরা যখন সলিউশন পড়েছিলাম, সলিউশন আমরা কি দেখেছিলাম যে আমাদের যে দ্রাবকটা, সেই দ্রাবকটা কি হতে পারে, কঠিন বা তরল বা গ্যাসীয় যে কোনো রকম হতে পারে। আর কি হতে পারে, আমাদের যে তোমার দ্রাবকটা, সেটাও তিন রকমের হতে পারে, কঠিন বা তরল বা গ্যাসীয়, তাই না? এরকম হতে পারে। কিন্তু যখন আমরা কোলয়েডের কথা পড়ছি, যখন আমরা কোলয়েডের কথা পড়ছি, তখন কিন্তু আমরা কি করব না, আমরা এমন কোনো কোলয়েড পাবো না যার বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশা দুটোই কি গ্যাসীয়। আমরা এমন কিন্তু কোনো কোলয়েড পাবো না যার মধ্যে বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশা দুটোই গ্যাসীয়। তার মানে আমি কি বলতে চাচ্ছি, বিস্তৃত মাধ্যম ও বিস্তৃত দশা দুটি কখনোই গ্যাসীয় হতে পারে না। একটু দেখা যাচ্ছে না, এই এই সাইডের লেখাটা ঢেকে গেছে, এটা যখন পিডিএফটা তোমরা পেয়ে যাবে তখন হচ্ছে দেখে নিতে পারো। ঠিক আছে, এই পোর্শনটা ঢেকে গেছে, আচ্ছা অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারছি। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা এখানে একটা ছক বানিয়েছি, এই ছকের মধ্যে উম এই যে ফার্স্ট পার্টটা, এটা কি, এটা হচ্ছে আমাদের বিস্তৃত দশা। তার মানে কি, যেটাকে আমরা দ্রাব বলছিলাম সেই দ্রাবের মতো। আর এটা কি, এটা হচ্ছে আমাদের বিস্তৃত মাধ্যম। এটা কি আমাদের বিস্তৃত মাধ্যম, মানে আমাদের দ্রাবকের মতো। এটা কি, এটা হচ্ছে আমাদের কোলয়েড, আর এটা হচ্ছে উদাহরণ, উদাহরণ। ঠিক আছে, এবার জিনিসগুলোকে আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। ওকে। আচ্ছা, দেখো যেটা, যে যখন আমাদের বিস্তৃত, আগে আমরা মাধ্যমটা দিয়ে বুঝি, বিস্তৃত মাধ্যম, মাধ্যমটা যখন আমাদের তোমার কঠিন, ঠিক আছে, মাধ্যমটা কঠিন, তার মানে আমাদের দ্রাবকটা হচ্ছে, দ্রাবকটা কঠিন, ঠিক আছে, দ্রাবকটা কি আমাদের কঠিন, তার মধ্যে কি আছে, একটা কঠিন পদার্থই আমাদের আছে। তার মধ্যে কি আমাদের দ্রাব হিসেবে বা বিস্তৃত মাধ্যম হিসেবে, মানে বিস্তৃত মাধ্যমের মধ্যে বিস্তৃত দশা হিসেবে কে আছে, দশা হিসেবেও একটা কঠিন পদার্থই আছে। এবার আমরা যখন সলিউশন করেছিলাম, আমরা কি বলেছিলাম, যে সলিড সলিউশন করেছিলাম না আমরা, যে যখন একটা কঠিনের মধ্যে একটা কঠিন জিনিসই মিশ্রিত থাকবে, একটা কঠিনের মধ্যে একটা কঠিন জিনিসই মিশ্রিত থাকবে, তখন সেটাকে আমরা কি বলেছিলাম, সলিড সলিউশন। এই ব্যাপারটাও অনেকটা সেরকম, সলিড সলিউশন ছিল সেটা। কিন্তু এখানে কি হচ্ছে, এটা এটা কোলয়েড তৈরি হচ্ছে, এটা কোলয়েড তৈরি হচ্ছে। তার মানে কি, আমাদের একটা কঠিন তোমার বিস্তৃত মাধ্যম থাকবে, তার মধ্যে আমার কঠিনই হচ্ছে দশা হিসেবে থাকবে, মানে কঠিনের দ্রাবকের মধ্যে কঠিনের অণু। ঠিক আছে, যদি এটাকে আমরা দ্রবণ হিসেবে বলছি, তাহলে আমরা দ্রাবক বা দ্রাবক বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে জিনিসটা তৈরি হয়, এটাকে আমরা কি বলি, কঠিন সল। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কঠিন সল। বোঝা গেল, এটাকে সল বলা। আচ্ছা, এবার সল আমরা দেখতে পাবো, সল আরো অনেক ধরনের হয়। ঠিক আছে, এমনি সল হয়, এরোসল হয়। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কঠিন এরোসল, তরল এরোসল আছে। জিনিসটাকে আমরা পরে আবার বোঝার চেষ্টা করবো। তাহলে কঠিন বিস্তৃত মাধ্যমের মধ্যে যদি আমাদের কঠিন বিস্তৃত দশা থাকে, তাহলে সেই কোলয়েডটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিন সল।
আচ্ছা, এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে রঙিন কাঁচ। কাঁচ যখন বানানো হয় সেই কাঁচের মধ্যে কি করা হয়? কাঁচ কিন্তু একটা পোলার, কাঁচ একটা কোলয়েড। সেই কোলয়েডের মধ্যে আমাদের কি করা হয়? কঠিনের মধ্যে আমরা কঠিন যেটা সেটাকে হচ্ছে মিশিয়ে দিচ্ছি। তো এর ফলে যে ধরনের তোমার মানে আমরা সল পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিন সল। আর যেটার উদাহরণ কি হতে পারে? রঙিন কাঁচ। বোঝা গেল? আচ্ছা। এবার ধরো আমার যদি তরল ধাতু, এই তোমার কঠিন সলের উদাহরণ কিন্তু সংকর ধাতুও হতে পারে, ঠিক আছে, সংকর ধাতুও হয়। আচ্ছা, এবার আমাদের ধরো বিস্তৃত মাধ্যম, যেটা মাধ্যমটা হচ্ছে তরল, ঠিক আছে, মাধ্যমটা হচ্ছে তরল। সেই তরলের মধ্যে আমাদের কি আছে? সেই তরলের মধ্যে হচ্ছে আমাদের কঠিনের কণা আছে, তরলের মধ্যে কঠিনের কণা আছে। তো এই যে ঘটনাটা, এটাকেও আমরা কি বলবো? সল। আগেরটার মধ্যে দেখো কঠিনের মধ্যে কঠিন মেশানো ছিল, সেজন্য সেটাকে আমরা কি বলছি? কঠিন সল। এখানে তরলের মধ্যে কঠিন মেশানো আছে, সেটাকে আমরা কি বলবো? খালি সল। সেটাকে আমরা কি বলবো? খালি সল, ঠিক আছে। সলের উদাহরণ কি হতে পারে? সলের উদাহরণ হলো মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এটা তোমার কি হয়? বিস্তার মাধ্যমটা এক্ষেত্রে তরল হয় আর দশাটা কি হয়? কঠিন হয়। এই জিনিসগুলোর কিন্তু উদাহরণ আসে। যে মানে আমার তোমাকে ধরো পরীক্ষায় দিয়ে দেবে যে বিস্তৃত মাধ্যম আমার এটা, দশা আমার এটা, তাহলে এটা মেশানোর ফলে আমার যে কোলয়েডটা তৈরি হচ্ছে সেই কোলয়েডটার নাম কি, তার একটা করে উদাহরণ দাও। এরকম কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। ওকে, এবার ধরো আমরা যদি বলি যে আমাদের বিস্তৃত মাধ্যম যেটা সেটা গ্যাসীয়, আর তার মধ্যে যে বিস্তৃত দশাটা কি? কঠিন। আমাদের গ্যাসীয় বিস্তৃত মাধ্যমের মধ্যে যদি কঠিন আমাদের বিস্তৃত দশা থাকে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিন এরোসল। সেটাকে আমরা কি বলবো? কঠিন এরোসল। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো? কঠিন এরোসল। আমার গ্যাসীয় কোনো বস্তু যখন থাকে, গ্যাসকে আমরা কি বলি? এয়ার। গ্যাসকে আমরা এয়ার বলতে পারি। তো আমার গ্যাসের মধ্যে যখনই কোনো জিনিস দ্রবীভূত থাকবে সেটাকে কিন্তু আমরা এরোসল হিসেবে বলে থাকি। এরোসল যখনই আসবে তখনই বুঝবে যে আমার গ্যাসীয়র মধ্যে কোনো একটা জিনিস হচ্ছে মিশ্রিত আছে। আর সল ব্যাপারটা, কঠিন সল বা সল, সল জিনিসটা কখন আসে? সল জিনিসটা মেনলি তখন আসে যখন হচ্ছে আমাদের কোনো কঠিন কিছু দ্রবীভূত থাকে। যখন কঠিন কিছু দ্রবীভূত থাকে, কঠিন যখন দশাটা, বিস্তৃত দশাটা যখন কঠিন হয়, সেটাকে তখন আমরা কি বলবো? সেটাকে আমরা তখন সল বলতে পারি। তাহলে এরোসল মানেটা কি? যখন আমার গ্যাসীয়র মধ্যে কঠিন কিছু দ্রবীভূত থাকে, যেমন কি ধোঁয়া। যেমন ধোঁয়া হতে পারে, কুয়াশা হতে পারে, তাই না? আমরা কুয়াশা ধোঁয়ার মধ্যে কি জানি? যে গ্যাসের মধ্যে কি থাকে তোমার? যেগুলো হচ্ছে তোমার কঠিন কঠিন কণা, যেগুলো ধোঁয়ার মধ্যে কি থাকে? ধুলো হতে পারে, বালি হতে পারে, এগুলো কি হয়? মিশে থাকে। মাটি হতে পারে, এগুলো হচ্ছে তোমার মিশে থাকে। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি কঠিন এরোসল। যেমন এটার উদাহরণ হতে পারে ধোঁয়া, বা হতে পারে তোমার যেটাকে আমরা ধোঁয়াশা বলি, কুয়াশা হবে না, ধোঁয়াশা যেটাকে আমরা বলি, যে তোমার কুয়াশার মধ্যে হচ্ছে তোমার ধুলোর পার্টিকেল মিশে থাকে, সেই জিনিসটাও হচ্ছে হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এবার যদি ধরো আমাদের বিস্তৃত মাধ্যম কি হয়? কঠিন। আমাদের মাধ্যমটা যদি কঠিন হয়, সেই কঠিন মাধ্যমের মধ্যে যদি আমাদের তরল দ্রবীভূত থাকে, কঠিন মাধ্যমের মধ্যে যদি আমাদের তরল দ্রবীভূত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? জেল। তখন সেটাকে আমরা কি বলবো? জেল। যেমন ধরো জেলি, দই বা পনির, এই ধরনের যে জিনিসগুলো হয়, এগুলোকে কি হয়? এগুলো হচ্ছে জেল। ঠিক আছে? এগুলো কিন্তু তোমার এক ধরনের কোলয়েড। ঠিক আছে? পনির, দই, জেল, এগুলো কিন্তু এক ধরনের কোলয়েড। ঠিক আছে? তো এগুলোর মধ্যে কি হয়? তোমার কঠিন বিস্তৃত মাধ্যমের মধ্যে হচ্ছে তরলটা থাকছে। বোঝা গেল? Okay, এবার যেটা সেটা হচ্ছে যে যদি আমাদের তরল বিস্তৃত মাধ্যমের মধ্যে তরলই মিশ্রিত থাকে, তরল আমাদের বিস্তৃত মাধ্যমটাও তরল, তার মধ্যে যে যে বিস্তৃত দশাটা সেই দশাটাও তরল, তরলের মধ্যে তরল, এই জিনিসটাকে আমরা কি বলবো? ইমালশন। এই জিনিসটাকে আমরা কি বলবো? ইমালশন। ইমালশন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের ব্যাপারে ইমালশন কত প্রকারের হয়, ইমালশনের প্রকারভেদ, এগুলোও কিন্তু তোমাদের আছে, সেটা আমরা পরে পড়বো। কিন্তু তার আগেই তোমাদেরকে জানতে হবে যে ইমালশনের মধ্যে কি হয়? বিস্তৃত মাধ্যমটাও তরল হয়, বিস্তৃত দশাটাও তরল হয়। ঠিক আছে? যেমন কি? যেমন হচ্ছে দুধ, যেমন হচ্ছে ক্রিম।
ঠিক আছে? দুধ কিন্তু একটা কোলয়েডীয় ধ্রুবক। তোমরা দেখে থাকবে যে দুধের মধ্যে আমরা দেখবে এই জিনিসটা নিউজে খুব এসেছিল একসময়, যে হচ্ছে তোমার কি বলে নকল দুধ বানানো হচ্ছে, তাই না? শ্যাম্পু দিয়ে, ইজি দিয়ে, সেই জিনিসটা দিয়ে কি বানানো হতো? বলছে যে নকল দুধ বানানো হচ্ছে, কিন্তু সেই দুধটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ সেই যে দুধের সব ক্যারেক্টারিস্টিক গুলো আমরা জানি, যে ছানা কাটছে, তাই না? দই হচ্ছে, তারপরে কি হচ্ছে, সেই জিনিসটা জাল হচ্ছে, দুধটা জাল দেওয়া যাচ্ছে, সর করছে। তো এই জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমার নকল দুধ তৈরি হচ্ছে তার মধ্যেও এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো তখন এটা কোয়েশ্চেন আসতেই পারে যে তাহলে দুধ আর নকল দুধের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? দুটোই তো সেম ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে। এখানে যেটা কথা, যে যখন নকল দুধটা বানানো হচ্ছে, তো তার মধ্যে যেই তোমার সেটা যখন সর করছে, সেটা জাল দেওয়া যাচ্ছে, সেটা ছানা কাটছে, এই যে জিনিসগুলো সেই দুধটার মধ্যে হচ্ছে, সেটা কি হচ্ছে? সেটা কিন্তু তোমার কি বলে, সেটা খালি দুধের প্রপার্টি না, সেটা কার প্রপার্টি? সেটা ইমালশনের প্রপার্টি। ইমালশনের প্রপার্টির মধ্যেই এগুলো আছে, সেজন্যই কি হচ্ছে, সে দুধ সেই প্রপার্টি গুলো দেখাচ্ছে। আর যেটা নকল দুধ বানানো হচ্ছে, সেটা কি হচ্ছে? সেটা কিন্তু ওরা ইমালশন বানিয়ে দিচ্ছে, সেটা ওরা ইমালশন বানাচ্ছে। ওই জন্য দুধ যে প্রপার্টি গুলো দেখাচ্ছে, সেই নকল যে দুধটা, সেটাও কিন্তু সেই সেম প্রপার্টি দেখাচ্ছে। বোঝা গেল? তো এরকম করে হচ্ছে জিনিসগুলোকে, মানে সেটা একটা খুবই খারাপ উদাহরণ যে ইমালশনের, যে নকল করে, মানে দুধ জিনিসটা যেহেতু সেটা তোমার বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বডিতে, মানে হিউম্যান বডিতে আর কি, সেটার একটা অনেক ভাবে এই জিনিসটাকে আমরা ইউজ করা হয়, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সেখানে এই জিনিসটা মোটেই একটা ভালো কাজ করা না, যেটা ফেক দুধ বানানো। কিন্তু তাও তোমরা আমি আশা করি তোমরা ইমালশনের ব্যাপারটা সেখান থেকে বুঝতে পারবে। ইমালশনের মধ্যে কি হয় বলো তো? যদি আমরা দুধের কথাই বলি, সেখানে দুধের যে কণাগুলো থাকে, সেই কণাগুলো কি হয়, তোমার একটা বিস্তার মাধ্যমের মধ্যে সেখানে ভেসে ভেসে থাকে, ভেসে ভেসে থাকে, সেখানে দুটোই আমার তরল হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে ইমালশন। বোঝা গেল কথাটা? ওকে। এইবার থার্ড, মানে যেটা তোমার থার্ড না, এটা 1 2 3 4 ফিফথ, সিক্সথ নাম্বার। ওকে, সিক্সথে আমরা কি দেখছি? যেখানে আমাদের বিস্তৃত মাধ্যমটা যদি গ্যাসীয়, মাধ্যমটা যদি গ্যাসীয় হয়, আর তার মধ্যে যদি আমাদের বিস্তৃত দশাটা তরল, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে তরল এরোসল। এরো মানে কি? এরো মানে আমার বিস্তৃত মাধ্যম হিসেবে তোমার কি থাকবে? গ্যাস থাকবে। ঠিক আছে? এটার উদাহরণ কি হতে পারে? মেঘ হতে পারে, কুয়াশা হতে পারে, তাই না? আমরা কি জানি যে জল বাষ্পীভূত হয়, হয়ে একটা সার্টেন টেম্পারেচারের উপরে যাওয়ার পরে সেটা কি হয়? মেঘ গঠন করে। যদিও এটা একদম ভূগোলের কনসেপ্টে চলে গেল, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমার অনেকটাই হচ্ছে কোলয়েডের, মানে কোলয়েডের পার্ট। ওগুলো কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো কিন্তু এই জিনিসটার সাথে অনেকটা পরিমাণেই মেশা। ঠিক আছে? তো এই ধরনের যে তোমার মেঘ বা কুয়াশা, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে তরল এরোসল, কারণ এখানে বিস্তৃত মাধ্যমটা কি গ্যাসীয়, আর এর মধ্যে বিস্তৃত দশা কোনটা আছে? দশাটা আছে হচ্ছে আমাদের তরল। বোঝা গেল? ওকে। এবার যেমন ধরো, যদি আমাদের বিস্তৃত মাধ্যম, যেটা মাধ্যমটা কি হয়? কঠিন হয়। মাধ্যমটা যদি আমাদের কঠিন হয়, আর তার মধ্যে বিস্তৃত দশা কোনটা থাকে? গ্যাসীয় থাকে। তার মধ্যে এই দশাটা যদি গ্যাসীয় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিন ফোম। সেটাকে আমরা কি বলবো? কঠিন ফোম। যেমন ঝামা পাথর। ঠিক আছে? ঝামা পাথরের মধ্যে দেখবে ফুটো ফুটো থাকে না উপরের দিকে? সেটা কেন থাকে? কারণ সেখান থেকে গ্যাসটা পরে থেকে নির্গত হয়ে যায়। গ্যাসটা পরে থেকে নির্গত হয়ে যায়, সেই গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য ওখানে এরকম ফুটো 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 তৈরি হয়। তাহলে এটা আমার কি হলো? এটা আমার হলো হচ্ছে যেখানে বিস্তৃত মাধ্যম কঠিন, আর বিস্তৃত দশা আমার গ্যাসীয়, এরকম একটা তোমার কোলয়েডের উদাহরণ। এরকম কোলয়েডকে আমরা বলি হচ্ছে কঠিন ফোম। আর এর উদাহরণ কি? ঝামা পাথর। এর আরেকটা উদাহরণও হতে পারে, যেটাকে আমরা বলি কেক। কেকও কিন্তু তোমার একটা কঠিন ফোমের উদাহরণ। বোঝা গেল? ওকে। এবার লাস্ট যেটা আমাদের, এটাকে, এটা হচ্ছে এখানে আমরা প্রবাবলি দশা নিয়েছিলাম, রাইট? ওকে। তো এটা হচ্ছে যদি আমাদের বিস্তৃত দশা হয়, এটা আমাদের মাধ্যম, এটা হচ্ছে আমাদের প্রলয়ের, এটা তার উদাহরণ। তার উদাহরণ। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এতক্ষণ কি করলাম? এবার ধরো যদি আমাদের বিস্তৃত মাধ্যম যেটা, সেটা যদি তরল হয়, মাধ্যমটা যদি আমাদের তরল হয়, আর তার মধ্যে যদি আমাদের কি থাকে? দশাটা যদি গ্যাসীয় হয়, তাহলে এরকম অবস্থাকে আমরা বলবো হচ্ছে ফোম। এরকম অবস্থাকে আমরা কি বলবো? ফোম। যেমন কি? সোডা ওয়াটার। যেমন সোডা ওয়াটার। ঠিক আছে?
আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে আমাদের বিস্তৃত মাধ্যম হিসেবে আমরা কঠিন তরল গ্যাসীয় নিয়েছি। কঠিন তরল গ্যাসীয় নিয়েছি, কিন্তু কি বল দেখো, যে এই জিনিসটা আমি আশা করি দেখা যাচ্ছে, কি তলার এগুলো একটু ঢেকে গেছে, তো যখন পিডিএফটা পাবে সেটা ক্লিয়ারই থাকবে সেখানে। তাহলে এখানে কি দেখো যে আমাদের তোমার তিনটে ক্ষেত্রেই মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বিস্তৃত দশা, বিস্তৃত মাধ্যম দুটোই কি হতে পারছে, কঠিন তরল গ্যাসীয় কিন্তু হতে পারছে, কিন্তু গ্যাসীয় কিন্তু আমাদের বিস্তৃত মাধ্যম কিন্তু আমাদের গ্যাসীয় হতে পারছে না। এটা আমরা তখনও বলেছি যে গ্যাসীয় মাধ্যমের মধ্যে গ্যাসীয় দশা থাকলে সেটা কিন্তু সেই অবস্থাটাকে কিন্তু আমরা কোলয়েড বলতে পারি না, সেই অবস্থাটাকে কিন্তু আমরা কোলয়েড বলতে পারি না। বোঝা গেল? তাহলে এইভাবে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের উপরে বেস করে আমরা হচ্ছে কোলয়েডকে ৮ ভাগে ভাগ করতে পারি। কিন্তু যদি গ্যাসীয় মাধ্যম আর গ্যাসীয় দশা হতো তাহলে ৯ ভাগে ভাগ করা যেত, কিন্তু এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা ৮ ভাগেই ভাগ করতে পারি। বোঝা গেল জিনিসগুলি? ওকে। এবার আমাদের আরেকটা পার্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট করা, মানে পার্থক্য করা। কার কার মধ্যে পার্থক্য করা? প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বন। এই তিনটের মধ্যে আমাদেরকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে দেয়। পরীক্ষায় এ ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে, যে প্রকৃত দ্রবণ, কোলয়েড আর প্রলম্বন এই তিনটের মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েট করো, পার্থক্য করো, যে কোনটা কিরকম আমরা কিভাবে বুঝবো, কোনটা কিরকম আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে? সেটা আমরা কি দিয়ে বুঝতে পারি? সেটা আমরা বুঝতে পারি হচ্ছে তোমাদের এটা ডিফারেন্সিয়েট করে। আচ্ছা, এবার প্রকৃতি। প্রকৃতি আমরা ফার্স্টেই কি বলেছি? আমরা ফার্স্টেই কি বলেছি যে যেটা আমাদের প্রকৃত দ্রবণ হয়, প্রকৃত দ্রবণ কি হয়? সমসত্ব হয়। সমসত্ব হয় আর কি হয়? স্থায়ী হয়। আর কি হয়? স্থায়ী হয়। ঠিক আছে? প্রলম্বন আমাদের কি হয়? অসমসত্ব। অসমসত্ব হয়। আর কি হয়? অস্থায়ী হয়। ঠিক আছে? এবার কোলয়েড কি হয়? কোলয়েডও কিন্তু অসমসত্ব। আর কোলয়েডও কি হয়? অস্থায়ী। লেখাটা এখানে আসছে না, আই হোপ তোমরা বুঝে যাবে। তো কোলয়েডও কি হয়? কোলয়েডও হচ্ছে অসমসত্ব হয় আর অস্থায়ী হয়। ঠিক আছে? এবার হচ্ছে আকার। আমরা কি বলেছি যে প্রকৃত যে দ্রবণ হয় তার কণাগুলোর ব্যাস কি হয়? তার কণাগুলোর ব্যাস হচ্ছে তোমার কি হয়? তোমার গ্রেটার দেন বা ইকুয়ালস টু কি হয়? 10⁻⁻8 সেন্টিমিটার। গ্রেটার দেন বা ইকুয়ালস টু টা জাস্ট মিনিট। গ্রেটার দেন বা ইকুয়ালস টু কি হয়? 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে? প্রলম্বনের ক্ষেত্রে সেটা কি হয়? প্রলম্বনের ক্ষেত্রে এটা থাকবে হচ্ছে তোমার 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। আর প্রলম্বনের ক্ষেত্রে কি হবে? এটা 10⁻⁻5 সেন্টিমিটারের থেকে কি হবে? 10⁻⁻5 সেন্টিমিটারের থেকে বড়। ঠিক আছে? বোঝা গেল? তো এভাবে আমরা কি বলতে পারি যে প্রলম্বনের যে কণাগুলোর আকার কি হয়? কণাগুলোর আকার বড় হয়, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে খুবই ছোট হয়, আর কোলয়েডের ক্ষেত্রে কি হয়? মাঝামাঝি হয়। আচ্ছা, এবার হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা মানে কি? জিনিসটাকে যদি আমরা দেখতে পারবো কি পারবো না। প্রকৃত দ্রবণ যেটা হয়, প্রকৃত দ্রবণকে খালি চোখে তো দেখাই যায় না। যদি হচ্ছে আমরা তোমার খুব হাই লেভেলের মাইক্রোস্কোপে দেখি তাহলেও দেখা যায় না। কিন্তু যদি মানে খুব যদি মাইক্রোস্কোপের পাওয়ার যদি খুব বেশি হয় তাহলে দেখা গেলেও যেতে পারে। ঠিক আছে? দেখা গেলেও যেতে পারে। এবার তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেটা মানে এত লম্বাটা এখানে আঁটবে না, তো আমি জিনিসটা আমি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, প্রলম্বনের ক্ষেত্রে কি বলছে? প্রলম্বনের ক্ষেত্রে বলছে যেটাকে খালি চোখেই দেখা যায়। প্রলম্বনের ক্ষেত্রে যে মাধ্যম আর দশাটাকে যে আলাদা করা যায় সেটা খালি চোখেই দেখা যায়। এটা আমরা বলতে পারি যে খালি চোখে দেখা যায় না। এত বড় লেখাটা আঁটবে না এখানে। যাই হোক। আচ্ছা, আর প্রলম্বনকে আমরা কি বলতে পারি? যে প্রলম্বনটা কি হচ্ছে? খালি চোখে দেখা যাচ্ছে। প্রলম্বনটা কি হচ্ছে? খালি চোখে দেখা যাচ্ছে। ঠিক আছে? এবার কোলয়েড যেটা হয়, কোলয়েডটা কি হয়? কোলয়েডটা খালি চোখে আমরা কণাগুলোকে আলাদা করতে পারি। কিন্তু যদি আমরা তোমার আহ মানে ম্যাগনিফাইং তোমার ম্যাগনিফাইং গ্লাস না, ওটাকে যেটা বলছে মাইক্রোস্কোপে যদি আমরা দেখি, মাইক্রোস্কোপে আমরা কোলয়েডের কণাগুলোকে আলাদা করে দেখতে পারি। ঠিক আছে?
ওকে। এবার হচ্ছে পৃথকীকরণ। এই পৃথকীকরণ, প্রকৃত দ্রবণকে যদি আমরা ফিল্টার করি তাহলেও সেটাকে পৃথক করা যায় না। যদি সেটাকে আমরা তোমার পার্চমেন্ট কাগজ দিয়ে পাস করাই তাহলেও কিন্তু সেখানে দ্রাবক আর যে দ্রাবক আর কণাগুলোকে কিন্তু আলাদা করা যায় না। তাহলে প্রকৃত দ্রবণকে কিন্তু আমরা তোমার পার্চমেন্ট কাগজ দিয়ে বা হচ্ছে ফিল্টার করে কোনোভাবেই কিন্তু পৃথক করতে পারি না। প্রলম্বনের ক্ষেত্রে কি হয়? প্রলম্বনের ক্ষেত্রে যদি আমরা সেটাকে নর্মাল ফিল্টার করি, নর্মাল ফিল্টার করলে সেটা কি হয়? সেটাকে আমরা পৃথক করতে পারি। কিন্তু কোলায়েডকে কি আমরা যদি নরমাল পৃথক করি, তা নরমাল পৃথক করলে সেটাকে আমরা পাই না। সেটাকে আমরা কণাগুলোকে আলাদা করতে পারি না। কিন্তু যদি আমরা সেটাকে পার্চমেন্ট পেপার দিয়ে করি, তাহলে পার্চমেন্ট পেপার দিয়ে করলে কি হবে? তাহলে সেটাকে আমরা আলাদা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, থিতিয়ে পড়া। থিতিয়ে পড়া তোমার প্রকৃত দ্রবণ কিন্তু কখনোই থিতিয়ে পড়বে না। কখনোই থিতিয়ে করবে না। সেটা কেন? কারণ আমরা বলেই দিয়েছি এটা প্রকৃত দ্রবণ, হোমোজিনিয়াস। এটা কখনোই থিতিয়ে পড়বে না। কিন্তু প্রলম্বন কি হবে? প্রলম্বন কিন্তু থিতিয়ে পড়ে। ঠিক আছে? প্রলম্বন থিতিয়ে পড়ে। এখানে কোলয়েডেরটা কি হয়? কোলয়েড কিন্তু তোমার নরমাল অবস্থায় থিতিয়ে পড়ে। যদি সেটাতে আমরা তড়িৎ প্রয়োগ করি, তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করা হয়, সেটা আমরা পরে পড়বো কিরকম কিরকম ক্ষেত্রে। তো যদি আমরা এখানে তড়িৎ প্রয়োগ করে থাকি, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে সেটা তড়িৎ ক্ষেত্রের প্রয়োগের ফলে তোমার হলেও হতে পারে, থিতিয়ে পড়লেও পড়তে পারে। সেটা হচ্ছে মানে তোমার ভ্যারি করবে। সেখানে আমরা দেখবো যে কোলায়েডও দু টাইপের হয়ে থাকে। তো সেটা ভ্যারি করবে যে থিতিয়ে পড়বে কি পড়বে। ঠিক আছে? এবার হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি তোমরা হচ্ছে এর প্রবাবলি পরের ক্লাসে ব্রাউনীয় গতি তোমরা পড়বে। ব্রাউনীয় গতি কি হয়? প্রকৃত দ্রবণ কিন্তু ব্রাউনীয় গতি দেখায় না। ব্রাউনীয় গতি দেখায় না, কোলায়েড দেখায়। আর তোমার প্রলম্বন কি হয়? কিছু কিছু ক্ষেত্রে দেখায়, কিছু ক্ষেত্রে দেখায়। ঠিক আছে? তো এগুলোই হচ্ছে তোমার বেসিক প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে হচ্ছে পার্থক্য। এছাড়া আরেকটা পার্থক্য হয় যেটা টিন্ডাল এফেক্ট দিয়ে। টিন্ডাল এফেক্ট ব্রাউনীয় গতি তোমরা পরের ক্লাসে পড়বে। তখন তোমরা ধরতে পারবে যে প্রকৃত দ্রবণ কোলয়েড আর প্রলম্বনের মধ্যে আমরা এগুলো দিয়ে কি করে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে? ওকে। এবার আমরা যেটা বলছিলাম যে কোলয়েড তোমার যেটা হচ্ছে, আমরা বলছিলাম যে কোলয়েড হচ্ছে তোমার দুই টাইপের হচ্ছে, তাই না? কোলয়েড হচ্ছে দুই টাইপের হচ্ছে। কোলয়েডের মধ্যে আমরা জানি যে তোমার দুটো হচ্ছে দশা আছে। কি কি আছে কোলয়েডের মধ্যে? আমার যাকে আমরা আর দ্রাবক বলছিলাম দ্রবণে, কোলয়েডের ক্ষেত্রে সেটা কি হবে? কোলয়েডের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে তোমার বিস্তৃত মাধ্যম আর দশা। কি হবে? বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশা। মাধ্যম কোনটা? যেটাকে আমরা বলছিলাম যেটা দ্রাবকের মতো আচরণ করছে, তাই না? যেটা দ্রাবকের মতো আচরণ করছে সেটাকে আমরা বলছি বিস্তৃত মাধ্যম, আর যেটা দ্রাবের মতো আচরণ করছে সেটাকে আমরা বলছি বিস্তৃত দশা। ঠিক আছে? এবার ধরো যে যেই বিস্তৃত দশাটা, যেটা হচ্ছে আমার মাধ্যমের মধ্যে তোমার স্বেচ্ছায় হচ্ছে তোমার ওর মধ্যে মিশে থাকতে চাই, যার বিস্তৃত দশাটাকে পছন্দ হবে যে ওর সাথে ও থাকবে, তার জন্য তো আমাকে যে বিস্তৃত দশাটা আর বিস্তৃত মাধ্যমটা এগুলোর মধ্যে কি ভাব থাকতে হবে, তাই না? নাহলে তো বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যমের মধ্যে তোমার ওরা একসাথে থাকতে পারবে না কখনো, তাই তো? এবার আমার যেই ক্ষেত্রে আমার যে বিস্তৃত দশাটা থাকে সে বিস্তৃত মাধ্যমের সাথে থাকতে পারে, বিস্তৃত দশাটা বিস্তৃত মাধ্যমকে পছন্দ করে, সেরকম অবস্থায় যে কোলয়েডটা তৈরি হবে সেই কোলয়েডটাকে আমরা বলবো হচ্ছে লায়োফিলিক। লায়োফিলিক। লায়ো মানে কি? মাধ্যম। মানে মাধ্যম আকর্ষী কোলয়েড। সেটাকে আমরা কি বলবো? মাধ্যম ফিলিক মানে কি? ফিলিক মানে হচ্ছে পছন্দ করা। ঠিক আছে? ফিলিক মানে হচ্ছে পছন্দ করা। মাধ্যম আকর্ষী কোলয়েড। মাধ্যম আকর্ষী কোলয়েড। ঠিক আছে? যেমন যদি ধরো আমরা বলি হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে যেটা যে জলকে পছন্দ করছে। অনেকে বলে না যে তোমার কুকুর কামড়ালে কি হয়? জলাতঙ্ক রোগ হয়ে যায়। জলাতঙ্ককে আমরা কি বলবো তখন? হাইড্রোফোবিক। ফোবিয়া মানে ভয় পাওয়া। আর ফিলিয়া মানে কি? ফিলিয়া মানে পছন্দ করা। তো লায়োফিলিক কোনটা? যেটা আমার বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করবে।
তো যে ক্ষেত্রে আমার বিস্তৃত দশাটা আমার বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করবে, সেই সময় যে কোলয়েডটা আমরা পাবো, সে ধরনের কোলয়েডকে আমরা কি বলবো? সে ধরনের কোলয়েডকে আমরা বলবো হচ্ছে লায়োফিলিক কোলয়েড। সে ধরনের কোলয়েডকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে লায়োফিলিক কোলয়েড। এবার সেক্ষেত্রে যদি ধরো আমার বিস্তৃত মাধ্যমটা জল হয়, যদি মাধ্যমটা আমার জল হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোফিলিক। ঠিক আছে, যদি মাধ্যমটা আমার তোমার জল হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোফিলিক। ঠিক আছে, মানে কি, যে ক্ষেত্রে আমার বিস্তৃত দশাটা বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করবে, তাকে আকর্ষণ করবে, তাকে পছন্দ করবে, তাকে আকর্ষণ করবে, তাকে আমরা কি বলবো? লায়োফিলিক। তার মানে আমরা কি বলবো? বিস্তৃত দশা বিস্তৃত মাধ্যমকে আকর্ষণ করবে। মানে কি, ওই দুটোর মধ্যে ভাব থাকতে পারবে না, একসাথে থাকতে পারবে। তো এই জায়গাটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে লায়োফিলিক কোলয়েড। বোঝা গেল? এর পরের ব্যাপারটাই কি, লায়োফোবিক। লায়োফোবিক আমরা কি বলে দিয়েছি? ফোবিয়া মানে কি, যেটা হচ্ছে পছন্দ করছে না, তাই না? ফোবিয়া, ফোবিয়া মানে কি, যেটা পছন্দ করে না। লায়োফিলিক আমরা কি বলছিলাম? যেই আমার বিস্তৃত দশাটা বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করছে। লায়োফোবিক মানে যেই বিস্তৃত দশাটা আমার বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করে না। ওকে পছন্দ করে না, ওর সাথে থাকতেও চায় না, কিন্তু ওকে থাকতে লাগছে, কিছু করার নেই। তো কি, ও যে বিস্তৃত দশাটা আমার মাধ্যমটাকে পছন্দ করছে না, তাই না? তো এই ধরনের যে আমার কোলয়েডটা থাকছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে লায়োফোবিক। এটাকে আমরা কি বলবো? মাধ্যম বিকর্ষী। এটাকে আমরা কি বলবো? মাধ্যম বিকর্ষী কোলয়েড। ঠিক আছে, মাধ্যম বিকর্ষী কোলয়েড। এই ধরনের কোলয়েডকে আমরা কি বলি? মাধ্যম বিকর্ষী। তার মানে কি, এক্ষেত্রে আমাদের যে তোমার বিস্তৃত দশাটা বিস্তৃত দশাটা বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করে না, তার মধ্যে কোনো আকর্ষণ নেই। কিন্তু মানে একদমই আকর্ষণ নেই, তার যদি একদমই আকর্ষণ না থাকতো, তাহলে কি হতো? থিতিয়ে পড়ে যেত না নিচে, তাদের প্রলম্বন হয়ে যেত। পোলার যখন তৈরি হচ্ছে, কিছুটা আকর্ষণ আছে, কিন্তু কি হচ্ছে, আমার যে লায়োফোবিক বলতে আমার যে বিস্তৃত যে দশাটা, ও মাধ্যমটাকে অতটা পছন্দ করে। ঠিক আছে, ওদের মধ্যে না অতটা আকর্ষণ নেই, বিকর্ষণ পার্টটাই বেশি। ঠিক আছে, যেমন এর উদাহরণ হতে পারে গোল্ড সল। গোল্ড সল হতে পারে, সালফার সল হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে লায়োফোবিক যে কোলয়েড, লায়োফোবিক কোলয়েডের উদাহরণ হতে পারে। লায়োফিলিক সলের আমাদের উদাহরণ দেওয়া হয়নি না। যদি ধরো আমাদের যদি আমরা তোমার মাধ্যম হিসেবে যদি আমরা জল নিই, মাধ্যম হিসেবে যদি আমরা জল নিই, তাহলে বিস্তৃত দশা হিসেবে যদি আমরা স্টার্চ নিই, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের একটা মাধ্যম আকর্ষী বলয়। বোঝা গেল কথাটা? ওকে। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের তাহলে তোমার লায়োফিলিক হলো, লায়োফোবিক হলো। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টি মলিকিউলার কোলয়েড। মাল্টি মলিকিউলার, মাল্টি মানে কি? মাল্টি মানে বহু, মলিকিউল মানে কি? কণা। মাল্টি মলিকিউলার কোলয়েড মানে কি? বহু কণা বিশিষ্ট কোলয়েড। বহু কণা বিশিষ্ট যে কোলয়েড থাকবে, সেই বহু কণা বিশিষ্ট কোলয়েডকে আমরা কি বলবো? মাল্টি মলিকিউলার কোলয়েড। মাল্টি মলিকিউলার কোলয়েড আমরা কি বলবো? ধরো আমাদের যে বিস্তৃত মাধ্যম আছে, সেই সেই বলছি সেই তোমার মাধ্যমের মধ্যে কি আছে? সেই মাধ্যমের মধ্যে ধরো তোমার অনেকগুলো কোলয়েডের কণা আছে, অনেকগুলো, বহু সংখ্যায় অনেক কণা আছে, প্রচুর কণা। প্রচুর কণা মানে কি, আমাদের যে কোলায়ারটা তৈরি হচ্ছে, সেটা বিস্তৃত মাধ্যমের মধ্যে বহু সংখ্যায় যে তোমার বিস্তৃত দশা, তার কণার ফলে গঠন হচ্ছে। তো এই ধরনের তোমার একটা বিস্তৃত মাধ্যমের মধ্যে বহু সংখ্যায় তোমার বিস্তৃত দশার যে কণা, তার মিশ্রণের ফলে যে কোলায়ারটা তৈরি হচ্ছে, সেই কোলায়ারটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি মাল্টি মলিকিউলার কোলায়ার। সেটাকে আমরা কি বলছি? মাল্টি মলিকিউলার কোলায়ার। কি বললাম? যে আমাদের যে বিস্তৃত মাধ্যম থাকবে,
সেই মাধ্যমের মধ্যে কি হবে, মাধ্যমের মধ্যে বহু সংখ্যায় বহু সংখ্যায় বিস্তৃত দশার কণা থাকবে। কি বললাম, আমাদের যখন মাধ্যমটা তোমার ধরো যদি জল থাকছে, তাহলে সেই জলের মধ্যে তোমার প্রচুর পরিমাণে ধরো আমার স্টার্চের অণু আছে, তো সেটাকে আমরা কি বলবো, মাল্টিমলিকিউলার, মানে অনেকগুলো কণা আছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি মাল্টিমলিকিউলার। এবার যেটা সেটাকে আমরা বলবো যে ম্যাক্রোমলিকিউলার। ম্যাক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রো, ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে হচ্ছে বড়। ম্যাক্রো মানে কি, বড়, বড় কণা। তাহলে এটাকে আমরা কি বলবো, বড় কণা বিশিষ্ট ফুলের। বড় কণা বিশিষ্ট ফুলের, বড় কণা মানে ধরো যদি পলিমার যেগুলো থাকে, পলিমার, পলিমার মানে কি, তোমার যদি একটা, যদি ছোট কণাকে আমরা কি বলবো, মার বলবো, একটা ছোট কণাকে আমরা বলবো মার। আর যখন সেই কণাটা অনেকগুলো একসাথে যুক্ত হবে, অনেকগুলো একসাথে যুক্ত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, পলিমার। তোমরা পলিমার পড়বে, তোমাদের সিলেবাসেই আছে পলিমার। পলিমার কি হয়, যে যখন আমার অনেকগুলো ছোট, একটা ধরো তোমার এই কণাটাকে, এই গোলটা যেটা, এটাকে যদি আমি বলি যেটা আমার একটা ইউনিট, তো ধরো এই একটা ইউনিট যখন পাশাপাশি অনেকগুলো যুক্ত হবে, অনেকগুলো যখন এই ইউনিট পাশাপাশি যুক্ত হবে, তখন কি হবে, সেটা একটা বড় ধরনের জিনিস তৈরি করবে না, সেই যে বড় কণাটা সেটাকে আমরা বলবো পলিমার, ঠিক আছে। মানে সেই বড় একটা কণা যখন আমার একটা মাধ্যমের মধ্যে তোমার বিস্তৃত দশা হিসেবে সেই বড় কণাটা, সেই বড় পলিমারটা যখন থাকবে, তার ফলে যে কোলয়েডটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, ম্যাক্রোমলিকিউলার কোলয়েড বা বড় কণা বিশিষ্ট কোলয়েড। বোঝা গেল কথাটা? Okay. আচ্ছা, এবার যেটা এর পরে যেটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। অ্যাসোসিয়েটেড কোলয়েড, অ্যাসোসিয়েট করা মানে কি, তোমার সংযোজন করা। অ্যাসোসিয়েট করা মানে কি, সংযোজন করা। সংযোজনের ফলে যে কোলয়েড তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার অ্যাসোসিয়েটেড কোলয়েড। আচ্ছা, সংযোজন মানে কি, ধরো যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তোমরা আশা করি বোঝো এখন। হাইড্রোকার্বন তার মানে কি, যেটার মধ্যে তোমার হাইড্রো মানে জলের মতো থাকবে, আর কার্বন মানে কার্বন থাকবে, সেটাকে আমরা কি বলবো, হাইড্রোকার্বন। হাইড্রো জলের মতনও বলা যায়, বা হাইড্রোজেনও বলা যায়। জলের মতন বা তোমার হাইড্রোজেনের মতো, হাইড্রো, ঠিক আছে। তার সাথে যখন হচ্ছে তোমার কার্বন থাকবে, সেই সেগুলোর একসাথে, সেই মানে যে একটা মলিকুলের মধ্যে কার্বন হাইড্রোজেন একসাথে থাকবে, সেটাকে আমরা হাইড্রোকার্বন বলছি। তো সেই হাইড্রোকার্বন গুলো কি হয়, সেগুলো একসাথে কি হয়, অনেকগুলো হাইড্রোকার্বন তোমার চেন হিসেবে থাকতে পারে, তোমার চেন হিসেবে থাকতে পারে। এবার ধরো এটা একটা হাইড্রোকার্বনের চেন আমার, আচ্ছা এক মিনিট, এটা আমার একটা হাইড্রোকার্বনের চেন, এই পাশে এটা আমার একটা হাইড্রোকার্বনের চেন। এবার এই হাইড্রোকার্বনের চেন দুটো যখন তোমার একটা বিস্তৃত মাধ্যমের মধ্যে এসে এই দুটো একসাথে তোমার মিশে যাবে, একসাথে মিশে গিয়ে আরো একটা বড় চেন তৈরি করবে, বা ধরো যদি রিং গঠন করবে, তো তার ফলে যে কোলয়েডটা গঠন হচ্ছে, তার ফলে যে কোলয়েডটা গঠন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো অ্যাসোসিয়েটেড কোলয়েড। মানে কি, আমার বিস্তৃত মাধ্যম ছিল, তার মধ্যে বিস্তৃত দশায় আমার দুটো দুটো হাইড্রোকার্বনের চেন থাকে, তারা কি হলো, সেটা দশার মধ্যে আছে, সেই সেগুলো আমার মাধ্যমের মধ্যে এসে কি হয়ে গেল, একসাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেল, সেটা তাদের সংযোজন হয়ে গেল, হয়ে যাওয়ার ফলে সেগুলো হচ্ছে একটা কোলয়েড গঠন করছে। তো এই ধরনের কেসেসকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সংযোজিত কোলয়েড বা সংযোজন কোলয়েড। ঠিক আছে, বোঝা গেল? ওকে। তাহলে আজকে আমরা কি করলাম, আমরা বিভিন্ন ধরনের কোলয়েড আমাদের কি কি টাইপের হতে পারে, ফার্স্ট তো আমরা দেখলাম যে আমাদের তোমার বিস্তৃত তন্ত্রের মধ্যে কি থাকবে, প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, সেই জিনিসগুলো কোনটা কিরকম হয় আমরা দেখলাম। ট্রু সলিউশনের মধ্যে আমরা কি দেখলাম, যে কণার আকার কিরকম হচ্ছে, সেটা সমসত্ব হচ্ছে। সাসপেনশনে দেখলাম, কোলয়েডে দেখলাম, কোলয়েডের মধ্যে আমরা বিস্তৃত মাধ্যম আর দশা কিরকম হয় সেরকম দেখলাম। বিভিন্ন ধরনের কোলয়েড দেখলাম আমরা, ঠিক আছে। আমরা প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে পার্থক্য দেখলাম। তারপরে আমরা কি করলাম,
তারপর আমরা লায়োফিলিক কোলয়েড কোনটাকে বলছে, যেখানে হচ্ছে দশাটা আমাদের বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করছে, সেটাই হচ্ছে লায়োফিলিক। ঠিক আছে। ফোবিক কোনটা, যেখানে হচ্ছে পছন্দ করছে না, সেটা হচ্ছে লায়োফোবিক। মাল্টিমলিকুলার কোনটা, যেখানে হচ্ছে মাধ্যমের মধ্যে বহু সংখ্যায় তোমার বিস্তৃত দশার কণা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিমলিকুলার বা বহু কণা বিশিষ্ট। ম্যাক্রোমলিকুলার কোনটা, যেখানে হচ্ছে তোমার ধরো কোনো পলিমার জাতীয় কোনো বস্তু যখন আমার বিস্তৃত মাধ্যমের মধ্যে বিস্তৃত দশা হিসেবে আছে, সেটা মিশ্রিত হয়ে যে কোলয়েডটা গঠন করছে, সেটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলার কোলয়েড। আর কি হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। অ্যাসোসিয়েটেড কোলয়েড কোনটা, আমার যদি কোনো ধরো দুটো আমার কোনো হাইড্রোকার্বনের চেন থাকে বা কোনো কিছু, সেটা হচ্ছে তোমার একসাথে মিশে গিয়ে সেটা দশায় যখন আমার হাইড্রোকার্বনের চেন বা অন্য কিছু আছে, সেটা যখন আমার বিস্তৃত মাধ্যমের মধ্যে মিশছে, মাধ্যমের মধ্যে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, সেখানে তারা একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে কোলয়েড গঠন করছে। এ ধরনের অবস্থাকে আমরা কি বলবো, অ্যাসোসিয়েটেড কোলয়েড বা সংযোজিত কোলয়েড। বোঝা গেল এতদূর? ঠিক আছে। তাহলে আজকে আমাদের এত দূরই থাকবে। এর পরের দিন আমরা কি করব, আমরা কোলয়েড হচ্ছে প্রপার্টিজ, কোলয়েড কিরকম ধর্ম দেখায়। তারপরে আজকে আমরা ব্রাউনীয় গতি আর টিন্ডাল এফেক্ট এই দুটোর কথা বলেছি। তো এই যে দুটো জিনিস দুটো কিরকম হয়, সেটা আমরা পরের দিনের ক্লাসে বোঝার চেষ্টা করব। তার আগে আজকের পড়াগুলো তোমরা ভালো মতো করে রেডি করে রাখো, যাতে পরের দিনের পড়াগুলো বুঝতে যেন তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো মতো করে পড়াশোনা করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।